1886 রবার্ট লুই স্টিভেনসনের স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড প্রথম প্রকাশ পায়। 1948 স্বাধীনতার ঠিক এক বছর পর খোদ ভারতবর্ষে এমন এক ঘটনা ঘটে যায় যার তুলনা অনায়াসেই উঠে আসে এই বিখ্যাত বইয়ের সঙ্গে। ধরুন একটি মেয়ে, তার নাম মণি। তাকে একজন ভালোবাসেন, আরেকজন প্রতারণা করলেন তার সঙ্গে। একজন সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করলেন এবং আরেকজন নির্মমভাবে খুন করলেন তাকে। তারপর জানা গেল এই দুটি লোক একই ব্যক্তি। খুব গুলিয়ে যাচ্ছে তো? এই হত্যা মামলার বিচার করতে একই রকম ভাবে ধন্দে পড়েছিল কোর্টও। একজন মানুষের মধ্যে যেখানে বাস করে দুজন আলাদা মানুষ, সেখানে দ্বন্দ্ব ও বিভ্রান্তি আসা তো স্বাভাবিক। रघुपति राघव राजा राम पतित पावन सीता। अरे राम राम मिश्रा जी। राम राम दरवान जी। अजय इतना सुबह ভোরে না হলে আর লেকে মর্নিং ওয়াক করার কি মানে? আরে ওদিকে কে ওটা কি করছে জলে এত ভোরে? ক্যা ফেকা? সেদিন সকালে দারোয়ান ত্রিলোচন রবীন্দ্র সরোবরের জলে এক ব্যক্তিকে চটের ব্যাগ থেকে কিছু ফেলতে দেখে। সন্দেহ হয়, পুলিশ আসে, আটক করে। ওই চটের ব্যাগ থেকে যা বেরোয় তাতে গা শিউরে ওঠে প্রত্যক্ষদর্শীদের। খণ্ড বিখণ্ড করা মানব দেহ। লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সামনে আসে এক বিরাট হত্যাকাণ্ডের কথা, যা হয়তো কোনোদিনও জানতেই পারত না কেউ। কারণ হত্যাকারীকে দেখে কেউ তো আন্দাজই করতে পারে না এই অভিজাত, শিক্ষিত, মার্জিত মানুষটি কারোর অনিষ্ট করতে পারে। মৃতদেহ শনাক্ত করে জানা যায় নিহত মেয়েটির নাম বেলা শর্মা। সে কে আর কিভাবে তার এই করুণ পরিণতি হলো তা জানতে গেলে চোখ রাখতে হবে অতীতে। 1900 সালের গোড়ার কথা। কৃষ্ণ হরি শর্মা নামক এক ব্যক্তি 20 বছর বয়সে দার্জিলিং জেলার আর্ম পুলিশে যোগ দিয়েছিলেন। বিয়ে করেছিলেন তার বছর 3 পরে যশোদা দেবীকে। দম্পতির 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের নাম মণি, ছোট মেয়ে বেলা। সবার ছোট ছেলে অমল। দীর্ঘ কর্মজীবনের মধ্যভাগে কৃষ্ণ হরিকে গ্রাস করল নানা রোগ। 1941 মারা গেলেন তিনি। বড় মেয়ে মণি তখন 21 বছরের সুন্দরী যুবতী। দার্জিলিং এ কলেজের পাঠ চুকিয়ে সদ্য নার্সিং কোর্সে ভর্তি হয়েছেন। ছোট মেয়ে বেলার বয়স তখন 19, অমলের সবে 16 পেরিয়েছে। অকুল পাথারে পড়লেন যশোদা। কি হবে আমাদের? কোথায় থাকবো আমরা? কিছু বুঝতে পারছি না রে মনি। তোদের 2 বোনকে আর অমলকে নিয়ে কার দরজায় গিয়ে দাঁড়াবো? আচ্ছা, কলকাতায় এক মাসি থাকে না, আমাদের অনেকবার কলকাতায় যেতে বলেছিল। হ্যাঁ, আমার বোন ডলি থাকে। ভালো ঘরে বিয়ে হয়েছে ওর। স্বামী ভালো চাকরি করে জানতাম, কিন্তু তেমন তো যোগাযোগ নেই। হঠাৎ করে কিভাবে সাহায্য চাইবো? এখন তো দেওয়ালে পিঠ থেকে গেছে। মা, একবার যোগাযোগ করে দেখোই না। তুমি তো বলেছিলে, ওরা নিজেরাই বলেছিল আমাদের ওখানে থেকে পড়াশোনা করার কথা। বোনের সঙ্গে যোগাযোগ হতেই সপরিবার যশোদাকে ডেকে পাঠালেন তিনি। ডলির স্বামী কিরণ দে সানন্দে আশ্রয় দেন তাদের। অমল এবং বেলা কলকাতার কলেজে ভর্তি হয়। মনির নার্সিং এর পড়াশোনা ফের চালু হয়। পাহাড়ের জীবন ছেড়ে ধীরে ধীরে দ্রুত কলকাতার ধরন ধারণে অভ্যস্ত হয়ে ওঠে মনি। মনি, বেলা, অমলেরও ভালো লাগতে থাকে কলকাতা। নিরুদ্বেগ জীবন কাটলো কয়েক বছর, কিন্তু জীবন তো পদ্মপত্রে জল। 1946 সালে অমলের ফুসফুসে ধরা পড়ল যক্ষা। যাদবপুরের এক হাসপাতালে চিকিৎসা শুরু হলো। অমলের কিছুটা স্বাস্থ্যোদ্ধার হওয়ায় যশোদা কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেললেন বটে, কিন্তু সে স্বস্তি স্থায়ী হলো ক্ষণকাল। 46-এর সাম্প্রদায়িক দাঙ্গায় বেঘরে প্রাণ হারালেন কলেজ পড়ুয়া অমল। একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারান যশোদা। তবে 2 মেয়ের শুশ্রূষায় ক্রমে স্বাভাবিক হন। কিছুদিন পরে জ্বরে ভুগে মারা যান ডলি। নিঃসঙ্গ হয়ে পড়েন যশোদা। কিরণ তখনও মুখে কিছু বলেননি, তবে ডলির মৃত্যুর পর আশ্রিতা হয়ে সপরিবার তার বাড়িতে বসবাস করার অস্বস্তি
ক্রমে গ্রাস করলো যশোদাকে। কিন্তু যাবেনই বা কোথায়? কে জায়গা দেবে দুই মেয়েকে নিয়ে থাকার? বাড়ি ভাড়া করে থাকার মতো আর্থিক সঙ্গতিও নেই। মনি বড়, স্বাভাবিকভাবে দায়িত্ব তারই বেশি। কোন ক্রমেই একটা চাকরি জোটানোর চেষ্টা করতে লাগলো দিন রাত। একটাই স্বস্তি হলো যখন ওই বছরেরই শেষ দিকে আলিপুর মিলিটারি হাসপাতালে নার্সের চাকরি পায় মনি। বেতন ভদ্রস্থ। যশোদা ভাবলেন মানসিক কষ্ট না কমলেও অন্তত অর্থ কষ্ট এবার কিছুটা কমবে। মিলিটারি হাসপাতালে ইএনটি বিভাগে নার্স হিসেবে যোগ দিল মনি। ওই বিভাগের দায়িত্বে তখন মেজর রোশনলাল সিং। আমাদের গল্পের তিনি এক গুরুত্বপূর্ণ চরিত্র। মনি কিন্তু প্রথম দর্শনেই প্রেমে পড়লেন রোশনলালের। মনিকে দোষও দেওয়া যায় না। রোশনলালের ব্যক্তিত্ব যেন চুম্বকের মতো আকর্ষণ করত মেয়েদের। চেহারা, বাচনভঙ্গি, কর্মদক্ষতা, হাসি, ব্যবহার সবই মনোমোহ। আরো একটু আলাপ করা যাক রোশনলালের সঙ্গে। পুরো নাম রাজা রোশনলাল সিং সুয়েজভান। কাশ্মীরের মহারাজা সুয়েজভান সিং এর বংশজাত। প্রখর মেধাবী। ডাক্তারি পাশ করার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মির চিকিৎসা বিভাগে। দ্রুত পদোন্নতি হয়ে মেজর হন 1946 সালে। কলকাতার আলিপুরে সেনাবাহিনীর হাসপাতালে ইএনটি বিভাগের প্রধান হয়ে আসেন। হাজার জনের ভিড়ে আলাদা হওয়ার ক্ষমতা রাখে রোশনলাল। সাহিত্য বলুন বা বিজ্ঞান, দর্শন বলুন বা নৃতত্ত্ব, যে কোনো বিষয়ে পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। বাচন ভঙ্গিতে লোকে অবাক হয়ে শুনত। যখন রোগীর চিকিৎসায় নাওয়া খাওয়া ভুলে হাসপাতালে কাটিয়ে দিতেন রাতের পর রাত, সহকর্মীদের শ্রদ্ধা সম্ভ্রম কুড়িয়ে নিতেন অনায়াসে। দেবদ্বিজে ভক্তি দেখার মতো। মদ, সিগারেট ছুঁয়েও দেখেন না। নেই অন্য কোন রকম নেশা। মনির অনুরাগ ধরা পড়ল রোশনের চোখেও। রোশন একটু কথাও বললে, একটু তাকালেও শিহরিত হতো মনি। রোশনও একদিন সাড়া দিলেন মনির ভালোবাসায়। চোখে চোখে প্রেম কবেই মন হয়ে শরীরে ছড়িয়ে যায় বোঝা যায় না। তোমার কটা অবধি ডিউটি আজ? সন্ধ্যা পর্যন্ত। তুমি হাসপাতালে থাকছো তো? আমার কাজ শেষ হয়ে যাবে, তবে তুমি বললে থাকবো। তাহলে থাকো, রাতে আমার ঘরে এসো, দুজনে কিছুটা ভালো সময় কাটানো যাবে। তারপরে তুমি যদি অনুমতি দাও। আচ্ছা, বিয়ে করব না আমরা? আরে করবো তো, তুমি তো আমার সব। তাড়াহুড়োর কি আছে? না। 46-এর ডিসেম্বরে মনি সন্তান সম্ভবা হলেন। তখনও জানতো না যাকে সে বিয়ে করতে চাইছে, যার সন্তান ধারণ করেছে, তার অতীত বর্তমান কিছুই। ঘোড়াক্ষরেও জানতো না রোশন তার কাছে গোপন করে গেছে দুই ভয়ঙ্কর সত্য। এক, রোশনলাল বিবাহিত, তার স্ত্রীর নাম কৌশল্যা, থাকে কাশ্মীরে। দুই, একটি পুত্র সন্তানও রয়েছে তাদের, নাম সুদর্শন কুমার। রোশনলাল বিবাহিত এ কথা না জেনেই মনি প্রেমে পড়েছিল তার। রোশন এই সত্যি না জানিয়েই তার প্রণয়ে সাড়াও দিল। মনির সঙ্গে প্রণয় চলাকালীনও রোশন এই কথাগুলো মনিকে বলল না, এমনকি গর্ভবতী হওয়ার পরও না। রোশনলাল সব লুকিয়েই মনির সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হল। নির্দিষ্ট দিনে এক বন্ধুর বাড়িতে বৈদিক মন্ত্রোচ্চারণ করে অগ্নিসাক্ষী করে যেটা হলো সেটা আর যাই হোক, বিয়ে নয়। মনির অবাকই লাগলো বিয়ের রীতিনীতি দেখে। আত্মীয় স্বজনের বিয়েতে আসই সব যে বিধি দেখেছে সেই সব কিছু নিজের বিয়েতে হলো না তো। এ কেমন বিয়ে? মনির প্রশ্ন শুনে রোশনলাল সেই ভুবন ভোলানো হাসি হাসলেন। জানালেন বিয়ের খরচ অনেক, অনেক সময় লাগবে, আর খরচ তো হবে বিস্তর। তার চেয়ে আর্য সমাজ মতে এই বিয়েই ভালো। প্রিয়তম পুরুষকে সন্দেহের কোনো জায়গা ছিল না মনির। তবে লেখাপড়া জানা মেয়ে, জীবনে অনেক কিছু সইতে হয়েছে। একটা প্রশ্ন করেই ফেলল, বিয়েতে আইনের শিলমোহর পড়বে না? রেজিস্ট্রি হবে না? রোশনলাল জানালেন ও তো যে কোনো দিন করে নেওয়া যায়। তারপরেই উল্টো প্রশ্ন মনিকে, বিশ্বাস করো না আমায়? আর কিছু বলা যায়? নববধূর বেশে প্রেমিকের এমন প্রশ্ন যেন ফালা ফালা করে দেয় মনিকে।
চোখে জল নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রেমিকের বুকে। 47-এ জন্ম হলো রোশনলাল মনির শিশুপুত্র মুন্নার। 48-এ ফের গর্ভবতী হলেন মনি, এবার কন্যা সন্তান মুন্নি। 47-এর মাঝামাঝি রোশনলাল ফ্ল্যাট ভাড়া করলেন 4D মতিলাল নেহেরু রোডে, একটি বাড়ির 4 তলায়। মেয়ের সংসারে এলেন যশোদা। দেশপ্রিয় পার্কের থেকে ঢিল ছোড়া দূরত্বের সেই ফ্ল্যাটে থাকতে শুরু করলেন তারা। পরের সংসারের থেকে মেয়ে জামাইয়ের সংসারে থাকা শ্রেয় বলে মনে করলেন তিনি। কিন্তু ওদিকে তখন বদলে যাচ্ছে প্রেমের সমীকরণ। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই রোশনলাল মনির সম্পর্কে চিড় ধরা শুরু। মনির কাছে প্রকাশ পেতে লাগলো তার অন্য রূপ, যে রূপ বাইরে আর 10টা মানুষের কাছে অজানা। কর্মক্ষেত্র বদলির নির্দেশ এলো। রাঁচির নামকুম হাসপাতালে 2 সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে পাড়ি দিলেন মনি। সেখানে পরিচয় হলো একেবারে আলাদা এক রোশনলালের সঙ্গে, যার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন মনি। বিয়েটা কি রেজিস্ট্রি করাবে না তুমি? উফ, প্রতিদিন একই কথা। কিসের অভাব তোমার? খাচ্ছ, আরামে থাকছো, আর কি চাই? সম্পর্কের স্বীকৃতি চাই। বাবা, বাপ মরেছে, ভাই মরেছে, মা বোন আশ্রিতার মতো থাকে যার, সেই মেয়ের এত তেজ, বিয়ে না করলে যেতে কোথায়? ভালোবাসা সব চলে গেছে না? এভাবে বলতে পারছো আমাকে? তোমার স্ত্রী আমি, তোমার সন্তানদের মা। একটু সম্মান কি প্রাপ্য নয় আমার? আমার কোনো কিছুতে যেন ঢুকতে না দেখি। নিজের মতো থাকো, মুখে মুখে একদম কথা নয়। কেন কেন কি করবে তুমি? বলো কি করবে? কি করব দেখবে? তুমি থাপ্পড় মারলে আমায়। একটা পর্যায়ের পর মনি বুঝে গিয়েছিল বিবাহিতা স্ত্রীর স্বীকৃতি পাবেন না কোনোদিনই। এরই মধ্যে কানাঘুষে শুনতে পায় মনি যে অন্য নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তার স্বামী। এমনও হতো রাতের পর রাত বাড়ি ফিরতেন না রোশনলাল। প্রশ্ন করলে বরাদ্দ থাকতো উপেক্ষা। বিনিদ্র রাতে মনি চোখের জল ফেলত এইভাবেই। কি পরিচয় তাহলে দিন কাটাচ্ছে রোশনলালের সঙ্গে রক্ষিতা? কি পরিচয় বড় হচ্ছে তার সন্তানরা? জারজ সন্তান। জীবন কি এভাবেই কাটবে? অবহেলা, অনাদর, অত্যাচারের গ্লানি মুখ বুজে সহ্য করে একবার ভাবছিলেন আবার নার্সের কাজ শুরু করবেন কিনা, কিন্তু ছেলে মেয়ে দুটো বড্ড ছোট, ওদের দেখভাল করে নার্সের চাকরির চেষ্টা করাটাও অসম্ভবের পর্যায়ে। আরো অসম্ভব কারণ এরই মধ্যে ফের সন্তান সম্ভবা হয়ে পড়েছে সে। পরিস্থিতির চাপে দিশেহারা মনি দাঁতে দাঁত চেপে মেনে নিচ্ছিল সব, মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল প্রতিনিয়ত। হয়তো এইভাবেই চলতো যদি এক সন্ধ্যায় হঠাৎই দেখে না ফেলতো এক ভয়ঙ্কর দৃশ্য। বেশ কয়েক মাস ধরে পাউলিন নামের এক অতীব সুন্দরী মহিলার গলার সংক্রমণের চিকিৎসা করছিলেন রোশনলাল। রাঁচি টেলিফোন এক্সচেঞ্জে অপারেটরের কাজ করতেন 23 বছরের পাউলিন। মাঝে মধ্যে রোশন মনির ফ্ল্যাটে আসতেন, রান্না করেও আনতেন ভালো মন্দ। এমনই এক সন্ধ্যায় এসেছেন পাউলিন। ঘন্টা দুয়েক গল্প গুজবের পরে বেরোলেন রোশনলাল। কিছুটা এগিয়ে দিতে গেলেন পাউলিনকে। বেশ কিছুক্ষণ পরেও যখন ফিরলেন না, কৌতূহলী মনি বাইরের ঘরের জানলায় চোখ রাখল। পৃথিবীটা যেন দুলে উঠল। ঠিক দেখছেন কি, আলো আধারিতে কোয়ার্টারের গেটের কাছে ওরা কি আলিঙ্গনবদ্ধ, ঘনিষ্ঠ? মনি আর পারল না, উগরে দিল তার এতদিনের চেপে রাখা উদ্বেগ ও উষ্মা। কি করছিলে তোমরা? উত্তর দাও। পাউলিনের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সব শুরু করলে এই মাঝরাতে? আরে পাউলিন আমার পেশেন্ট ছিল, এখন বন্ধুর মতো। বাড়িতে তোমার সামনেই তো আসে। ও যখন বাড়ি যাচ্ছিল গেটের কাছে আমি দেখেছি তোমাদের। আরে পাউলিন আমার বোনের মতো। ভাই বোনে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাওয়ায় দোষের কিছু নেই। আরে তোমার এই মানধাতার আমলে চিন্তা ভাবনাগুলো বদলাও। বাকরুদ্ধ হয়ে গেল মনি। আর নয়। পরের দিন ছেলে মেয়েকে নিয়ে রওনা দিল কলকাতায়। উঠল মতিলাল নেহেরু রোডের সেই ভাড়ার ফ্ল্যাটে, যেখানে যশোদা রয়েছে বোন বেলা। মনির কাছে সব শুনলেন যশোদা। অদৃষ্টকে দোষারোপ আর অশ্রুপাত ছাড়া কি বা করার ছিল। রোশনলাল কিন্তু বসে নেই। মনি কলকাতায় যেতেই তিনি ছক কষলেন বরফ শীতল মস্তিষ্কে।
জানতেন মণি যদি তার কীর্তিকলাপের ব্যাপারে আলোচনা করেন পরিচিত মহলে, তাহলে সামাজিক প্রতিপত্তি মাটিতে মিশে যাবে। তাই মণিকে নিয়ন্ত্রণে রাখাটাই প্রধান কর্তব্য। 5 দিনের ব্যবধানে 2টো চিঠি লিখলেন মণিকে। তখন 1948 সালের অগস্ট। চিঠির ছত্রে ছত্রে প্রেমিকের ব্যাকুলতা, মণি ছাড়া আর চলছে না, বারবার ক্ষমা চাওয়া, ভূমিষ্ঠ হতে চলা 3য় সন্তানকে নিয়ে সুখী জীবন কাটানোর প্রতিশ্রুতি, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার আগের মতো একসঙ্গে চলার অঙ্গীকার। পরের চিঠিতেও একই কথা, মিথ্যা না বলা, না ঠকানোর আশ্বাস, শুধুই ভালোবাসার কথা। আর কত! মন নরম হয় মনির, আসলে তো এখনো প্রচন্ড ভালোবাসে। এদিকে চিঠির উত্তর না পেয়ে উদ্বেগ বাড়ছিল রোশনলালের। সিদ্ধান্ত নিলেন কলকাতায় আসার। রাঁচির সেনা হাসপাতালের চাকরিটা ছাড়লেন, কলকাতায় এসে যোগ দিলেন লেক মিলিটারি হাসপাতালে। উঠলেন হাসপাতালের নির্দিষ্ট কোয়ার্টারে। কলকাতায় পৌঁছানোর সন্ধ্যাতেই গেলেন মতিলাল নেহেরু রোডের ফ্ল্যাটে মনির সঙ্গে দেখা করতে। বুঝলেন যা আশঙ্কা করছিলেন সত্যি। মিষ্টি কথার জাদুতে ভোলার মণি আর নেই। মণি ঠিক করে নিয়েছিল 2 ছেলে মেয়েকে নিয়ে রক্ষিতার পরিচয় আর বাঁচবেন না। বিয়ের আইনি বৈধতা দিতে রোশনলালের দ্বিধার কারণ কিছুতেই স্পষ্ট হচ্ছিল না তার কাছে। রোশনলাল বুঝছিলেন তার মান সম্মানে টান পড়তে চলেছে। কাজের জায়গায় জানাজানি হলে যে ভাবমূর্তি গড়ে তুলেছেন এতদিনে, সব ধুলোয় মিশে যাবে। শরীরে কথায় অনুতাপ ফুটিয়ে তুললেন। মণি দেখলেন চোখ আর্দ্র হয়ে এসেছে রোশনলালের। শোনো, তুমি যা চাইছো তাই হোক, এতে যদি তুমি শান্তি পাও আমি তাতেই রাজি। মানে স্পষ্ট করে বলো। আমি রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঠিক করছি। কাশ্মীরের বাড়িতে আজই টেলিগ্রাম করব। আমাদের রাজবাড়িতেই রেজিস্ট্রেশন হবে বিয়ের, তারপর ধুমধাম করে অনুষ্ঠান। সত্যি বলছো? সব সত্যি। তুমি শুধু আমাকে আগের মতোই ভালোবেসো। স্ত্রীকে আবার হাতের মুঠোয় এনে ফেললেন রোশনলাল। শাশুড়িকে প্রণাম করলেন। বড় মেয়ের দুঃখ ঘুচবে ভেবে তার চোখে জল। দিদির মানসিক টানাপোড়েনের শেষ হবে ভেবে বেলাও খুশি। মাকে প্রণাম করে বার হলেন মণি। কিছুদিন পর রোশনলাল ফিরে এলেন কলকাতায়। মতিলাল নেহেরু রোডের ফ্ল্যাটে গেলেন সপ্তাহখানেক পরে। জামাই এলো, কিন্তু মেয়ে কই? ভালোই ভালোই সব মিটেছে তো বাবা। মণি কই? ওকে কাশ্মীরে রেখে এলাম কিছুদিনের জন্য। কেন? আসলে মায়ের শরীরটা ভালো নেই। বিয়ের পরেই স্ত্রীকে নিয়ে চলে এলে খারাপ দেখাতো না। কিন্তু অচেনা পরিবেশে মেয়েটা পারবে একা? দেখুন, রাজপরিবারের বধূ হলে সামাজিকতার একটা দায় থাকে। দিন যায়, সপ্তাহ যায়, আশঙ্কা, অস্বস্তি, উদ্বেগ বাড়তে থাকে যশোদার। বারবার মেয়েকে আনার কথা বলতে থাকেন রোশনলালকে। রোশনলাল বারবার চিন্তা না করা, সপ্তাহখানেক বাদে নিয়ে আসার কথা বলে এড়াতে থাকেন যশোদাকে। কিন্তু মায়ের মন তো মেয়ের অনিষ্ট অদৃষ্টও লুকোতে পারবে না তার থেকে। তার মনে হতে লাগলো মণি তো একটা চিঠিও লিখতে পারে। সন্তান সম্ভবা মেয়ে, প্রসব কি হয়ে গেল, সেই জন্য ব্যস্ত। রোশনলালকে বলতেই জবাব তৈরি। তিনি জানালেন কাশ্মীরের নিয়ম বাকি দেশের মতো নয়। ওখান থেকে ইংরেজি বা হিন্দিতে চিঠি পাঠানো যায় না, একমাত্র উর্দুতে লেখা চিঠি পাঠানো যায়। সপ্তাহখানেক ধরে মনির উর্দু শেখার ব্যবস্থা করেছেন বলেও দাবি করেন তিনি। যশোদা শুনলেন কিন্তু বিশ্বাস হল না। জামাইয়ের সম্পর্কে মেয়ের কাছ থেকে সব যে ভালো ভালো কথা শুনেছেন তা তো নয়। এই ব্যাপারে কার সঙ্গে যোগাযোগ করা যায় খুঁজতে লাগলেন। মনে পড়ল তার এক ভাইয়ের কথা, ভীম প্রসাদ। জ্যোতিষ শাস্ত্রে বিশেষ বুৎপত্তি ছিল তার। ভাই যেন গণনা করে তার মেয়ের সন্ধান দেয়। এই আশায় চিঠি লিখলেন যশোদা। বেলাও রোশনলালকে প্রশ্ন করতে থাকেন নিয়মিত। এরপর 15ই সেপ্টেম্বর সকালবেলা রোশনলালকে লেকের জলে ফেলতে দেখা যায় মৃতদেহের খণ্ডাংশ। লেক থেকে পুলিশ তুলে আনে রোশনলালকে। সেই ঘটনার কথা গল্পের শুরুতেই বলেছি। শুরু হয় রোশনকে পুলিশের জিজ্ঞাসাবাদ। বলে ফেলুন মেজর, কাকে খুন করেছেন? আমি খুন করিনি, করেছেন পিকে কাপুর বলে এক ব্যবসায়ী। পি.কে. কাপুর? কেন? আসলে বেলার সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বেলা গর্ভবতী হয়ে পড়েছিল, কিন্তু উনি বিয়ে করতে চাননি।
তাই বেলাকে খুন করে দিয়েছেন। তাহলে ব্যাগটা আপনার কাছে এলো কিভাবে? আপনিও নিশ্চয়ই হাত লাগিয়েছিলেন। না না, উনি আমার পুরনো পরিচিত। ওর কথায় ব্যাগটা লেকে ফেলতে এসেছিলাম, খুন করিনি। আচ্ছা, মণি মানে আপনার স্ত্রী কোথায়? কি করে বলবো, বলে যায়নি। ওর চরিত্র নিয়ে বরাবর সন্দেহ ছিল, কারোর সঙ্গে পালিয়েও যেতে পারে। পুলিশ বুঝতে পারছিল গাঁজাখড়ি গল্প। রোশনলালের মতিলাল নেহেরু রোডের বাড়ির ঠিকানা জোগাড় করতে কোনো সময় লাগলো না। ওই ফ্ল্যাটে গিয়ে যা দেখলো তাতে পুলিশ হয়েও আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। গুলিয়ে ওঠে নাড়ি বুড়ি। চারিদিকে গন্ধময়, বাড়ির ছাদ দেওয়াল সব জায়গা থেকে ঝুলছে মাংসপিণ্ড। মেঝে দেওয়াল ছাদ ভর্তি রক্তের দাগ। এখানে যে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়ে গেছে সেটা আর বলে দিতে হয় না। কিন্তু তার থেকে অবাক হলো পুলিশ যখন ছাদ থেকে উদ্ধার হলো মাদুরে জড়ানো এক বৃদ্ধার মৃতদেহ, যশোদা দেবী। পুলিশ এসে জিজ্ঞাসা করতেই এক গাল হেসে শান্ত রোশনলাল ইংরেজিতে বললেন, সব যখন জেনেই গেছেন শুধু শুধু লুকিয়ে আর কি লাভ। এরপর বেশ রসিয়েই বললেন ঠিক কিভাবে একের পর এক খুন করে গেছেন তিনি। বেশ পুঙ্খানুপুঙ্খ বিবরণী দিলেন। সেদিন কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে বেরোলেও হাওড়া স্টেশনে পৌঁছে রোশনলাল মণিকে পুরী যাওয়ার প্রস্তাব দিলেন। দুদিন পুরী ঘুরে তারপর কাশ্মীরে যাওয়ার কথা বললেন। পুরোটাই নাকি সারপ্রাইজ। মণি রাজি হলেন। বিয়ের পর দুজনের এমনিতেই কোথাও যাওয়া হয়নি। বিয়ের রেজিস্ট্রির স্বপ্ন এত বছর পরে শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন নিয়ে পুরীর ট্রেনে উঠে বসলেন। পুরী তখন অন্যরকম, শুনশান, জনমানবহীন, নির্জনতাই বৈশিষ্ট্য। সমুদ্রের ধারে একটি চিমছাম হোটেলে ঘর ভাড়া করে নিলেন রোশনলাল। হোটেলের রেজিস্টারে মিথ্যে নাম ঠিকানা লিখলেন নিজের আর মনির। মণি তখন 8 মাসের গর্ভবতী। সে অবস্থাতেও সমুদ্র তীরে স্বামীর মন রাখতে খানিক হাঁটাহাঁটি করল। ফলে শুরু হলো সাংঘাতিক পেটে ব্যথা। রোশন তো এটাই চেয়েছিল। রোশন যন্ত্রণাকাতর স্ত্রীকে ভরসা দিলেন, এ সময় এমন হয়। স্বামী যখন ডাক্তার, চিন্তা কিসের, হোটেলে ফিরেই ব্যথার ওষুধ দেবেন বলে জানালেন। ওষুধও দিলেন। মনির হাতে সূচ ফোটালেন রোশনলাল। সূচ বেয়ে তরল মরফিন ছড়িয়ে গেল সারা শরীরে। মণি গভীর ঘুমে ঢলে পড়তেই রোশনলাল নিজের গলার স্কার্ফটা খুলে তাকে চিরনিদ্রায় পাঠানোর ব্যবস্থা করলেন। পেঁচিয়ে ধরলেন ঘুমন্ত মণির গলায় সর্বশক্তি দিয়ে। শ্বাসরোধ করে খুন। মায়ের সঙ্গে পৃথিবীর আলো না দেখে চলে গেল গর্ভস্থ সন্তান। রাত বাড়লে একটা বেডশিটে মুড়ে মৃতদেহ নিয়ে বেরোলেন ঘর থেকে। সস্তার হোটেলে দারোয়ান রাখে না কেউ, সেই সময় তো আরোই থাকতো না। হোটেলের গেট দিয়ে বেরিয়ে মনির দেহ বালির স্তূপের নিচে পুঁতে দিলেন রোশনলাল। কেউ জানতেও পারল না। মনির স্লিপার, চুড়ি, মুক্তোর নেকলেস এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ ফেলে দিলেন হোটেল সংলগ্ন একটা মজে যাওয়া কুয়োয়। ঘরে ফিরে নিজের জিনিসপত্র নিয়ে সন্তর্পণে বেরিয়ে গেলেন হোটেল থেকে। কলকাতায় ফিরে যশোদা আর বেলার প্রশ্নে জেরবার হচ্ছিলেন রোশন। বেলা তো কিছু সন্দেহ করছিল, ওদেরও ব্যবস্থা নিতে হবে, এই সিদ্ধান্ত নিলেন রোশনলাল। 14 সেপ্টেম্বর 1949 বিকেল 5টা নাগাদ মতিলাল নেহেরু রোডের 4 তলার ফ্ল্যাটে গেলেন রোশনলাল। রোশনলাল জানেন সদ্য বেঙ্গল টেলিফোনসে চাকরি পাওয়া বেলা এখন অফিসে। ফ্ল্যাটে যশোদা এবং রোশনলাল মনির 2 সন্তান মুন্না এবং মুন্নি। যশোদা চা করে আনলেন রোশনলালের জন্য। কিছু বাক্যালাপ শুরু হওয়ার আগেই রোশনলাল ঝাঁপিয়ে পড়লেন শাশুড়ির উপর, গলা টিপে ধরলেন। বৃদ্ধা যশোদা কি আর শক্তিতে শক্ত সমর্থ রোশনলালের সঙ্গে পেরে ওঠে? অচিরেই প্রাণবায়ু ত্যাগ করেন তিনি। এই পুরো ঘটনার সাক্ষী থাকলো মুন্না ও মুন্নি। ছেলে মেয়ে দুটি আতঙ্কে বাক্যহারা। বাবা হয়ে তাদের কথা খেয়ালও ছিল না রোশনলালের। তাদের চকলেট খেলনা দিয়ে শান্ত করে যশোদার দেহ ছাদে নিয়ে গেলেন রোশনলাল। মাদুর চাপা দিয়ে রাখলেন এক কোনায়। এবার বেলার পালা। বেলা অফিস থেকে ফিরলেন সন্ধ্যে 6:30 নাগাদ। অপেক্ষায় ছিলেন রোশনলাল। ঘরে ঢুকতেই ভারী হাতুড়ি দিয়ে শালিকার মাথার পেছনে মারলেন। আকস্মিক আঘাতের তীব্রতায় জ্ঞান হারালেন বেলা। সংজ্ঞাহীন বেলার গলা টিপে খুন করা তো কয়েক মিনিটের ব্যাপার।
কয়েক ঘন্টার মধ্যে দুটো মানুষকে মেরে ফেললেন রোশনলাল। কোনো বিকার নেই, ঠান্ডা মাথা, শীতল চাহনি, চেনা মানুষ, কাছের মানুষকে প্রাণে মেরেও এতটা অবিচল চিত্ত থাকা যায়। এবার বাড়িটাকেই বানিয়ে ফেললেন অপারেশন থিয়েটার। পার্থক্য শুধু এটাই, এখানে জীবিত মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা চলছে না, চলছে মৃত মানুষকে জবাই। চপার, দা, তার, দড়ি, রেশনের ঢাউস ব্যাগ, ডাক্তারের ছুরি কাঁচি সঙ্গে করেই নিয়ে এসেছিলেন রোশনলাল। ছাদের ওপর পড়ে থাকা কাঠের পাটাতনও পেয়ে গেলেন, যেটা খাটের ওপর রেখে তৈরি হলো তার অপারেশন টেবিল। বেলার মৃতদেহ শুইয়ে দিলেন কাঠের ওপর, চপার দিয়ে গুঁড়ো করে দিলেন বেলার হাড়, ছুরি দিয়ে টুকরো করে কাটলেন দেহ, মুড়ে রাখলেন রেশনের ব্যাগে, তার দিয়ে বেঁধে জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করলেন মেঝেতে বইতে থাকা রক্ত স্রোত। টুকরো হাড়, অস্থি, মজ্জা, চর্বি, মৃতার শরীর থেকে নির্গত বর্জ্য তরল সব মিলিয়ে ওই ঘর তখন যেন একটা কসাইখানা। ছেলে মেয়ে আর ওই ব্যাগ নিয়ে ঘরে তালা ঝুলিয়ে বেরিয়ে গেলেন রোশনলাল। যশোদার দেহ পড়ে রইল ছাদে, ফিরে এসেই ওটার একটা হিল্লে করতে হবে। তারপরে সাফ সূত্র করবেন ঘর। কোয়ার্টারে ফিরে বাচ্চা দুটোকে এক পরিচিতের জিম্মায় রাখলেন। তার আগে পাউলিনকে টেলিগ্রাম করে দিয়েছিলেন তাড়াতাড়ি আসার জন্য। 15ই সেপ্টেম্বর ভোরে কলকাতায় এলেন পাউলিন। স্টেশনে আনতে গেলেন রোশনলাল, সঙ্গে সেই ব্যাগ। ভাবতে পারছেন, একটি মৃতদেহের খণ্ডাংশ নিয়ে চলে গেছে হাওড়া স্টেশনে? কি দুঃসাহস আর কি কঠিন স্নায়ু শক্তি! পাউলিনকে নিয়েই সরাসরি পৌঁছলেন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেকে। রোশনলাল, পাউলিন বসেছিলেন একটি বেঞ্চে। রোশনলাল সুযোগ খুঁজছিলেন কখন ব্যাগটা ফেলতে পারবেন, কিন্তু বিধি বাম। এত চতুর, ক্ষুরধার বুদ্ধির অধিকারী হয়েও ধরা পড়ে গেলেন এক নিরাপত্তা রক্ষীর হাতে। এর পরের ঘটনা তো সবাই জানেন, আসল গল্প তো জানা গেল, কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তি তো কোর্টের সাক্ষ্য প্রমাণ হিসেবে গৃহীত হবে না। কে বিশ্বাস করবে এই নিপাট ভদ্রলোকটি একটি ঠান্ডা মাথার খুনি? তাহলে উপায়? মতিলাল নেহরু রোডের ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল যশোদার সেই জ্যোতিষ ভাই ভীম প্রসাদের কিছু চিঠি। তাকে যোগাযোগ করা হলে তিনি পুলিশের হাতে তুলে দিলেন দিদি যশোদার তাকে লেখা অসংখ্য চিঠি, যেখানে রোশনলাল সম্পর্কে সব সত্যই তুলে ধরেছে যশোদা। রোশনলালকে জেরা করে জানা হলো কোথায় পুঁতে রেখেছেন স্ত্রীর দেহ। দেহাবশেষ উদ্ধার হয়। হোটেলের পাশে কুয়ো থেকে মেলে মনির চটি, নেকলেস। হোটেল কর্মীরা সাক্ষ্য দেন, বিচার শুরু হয়। কিন্তু এতটুকু অনুশোচনা নেই রোশনলালের। সওয়াল জবাব চলাকালীন আইনজীবীকে থামিয়ে দিয়ে নিজেই প্রতিপক্ষের সঙ্গে সওয়াল জবাব শুরু করতেন। কখনো বিপক্ষের যুক্তি শুনে হাসছেন, কখনো একেবারে নিরাসক্ত, যেন সন্ন্যাসী। বিচারকও বিভ্রান্ত। মামলাটি নিয়ে জনমানসে প্রবল আলোড়ন হয়। বিচারের দিনগুলোতে আলিপুরের দায়রা আদালতের স্বল্প পরিসর বিচার কক্ষে পা রাখার জায়গা হতো না। এজলাসে ঠাসা ভিড় থাকতো আম জনতার। বাদী বিবাদীর প্রশ্নোত্তরের চেয়ে রোশনলালকে একবার সচক্ষে দেখার আগ্রহ ছিল বেশি। ঠান্ডা মাথায় স্ত্রী, শাশুড়ি, চালিকাকে খুন করা কে সেই লোক? এত কিছুর পরেও তার কোনো অনুশোচনা নেই, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। এবার রায়দানের দিন। আদালতের বাইরে জনজোয়ার, বাইরের রাস্তায় ঘোড়সওয়ার পুলিশের দাপাদাপি। বিচারপতি KN ভট্টাচার্য ঘোষণা করলেন ফাঁসি। একটু কি বিচলিত হলেন অপরাধী? তারপরে দৃপ্ত কণ্ঠে জানালেন উচ্চতর আদালতে অ্যাপিল করবেন। কিন্তু সেই আর্জি খারিজ হয়, শাস্তি কমেনি। 1951 সালের 20 অক্টোবর ফাঁসি হয় রোশনলালের। ফাঁসির ঘণ্টাখানেক আগেও রোশনলাল ছিলেন শান্ত। বলেছিলেন, যা করেছি তাতে ফাঁসি উপযুক্ত শাস্তি। আবার পরের মুহূর্তেই বলেছিলেন, আমি হিন্দু, পুনর্জন্মে বিশ্বাস করি। আমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার জন্য আমি 1000 বার জন্ম নেব। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম এমন এক ঘটনা নিয়ে যা এখনো পুলিশ প্রশিক্ষণের সময় আলোচিত হয়। মৃত্যুর এত বছর পরও রোশনলাল একজন কেস স্টাডি। আচ্ছা, ঠিক কজনকে হত্যা করেছিল রোশনলাল? মণি, বেলা,
যশোদা 3 জন, মনির গর্ভের সন্তানকে ধরলে 4 জন। কিন্তু জানেন কি কি হয়েছিল মুন্না মুন্নির? বাবা মা দিদা মাসি কেউ তো নেই। তারা মৃত্যু দৃশ্য দেখার ভয় কাটিয়ে উঠতে পারেনি আজন্ম। মুন্না বাকশক্তি হারায়, শুধু কাঁদতো, খাবার খেত না, মারা যায় শীঘ্রই। তার 1 বছর পর মারা যায় মুন্নিও। তাদের খুনিও এক প্রকার রোশনলালই। আমরা খবর রাখিনি রোশনলালের প্রথম স্ত্রী, পুত্র ও বৃদ্ধ বাবা মার। তারা কি রোশনলালের এই পরিচয় পেয়ে, ফাঁসির খবর পেয়ে একই রকম জীবনযাপন করতে পেরেছিলেন, নাকি তাদেরও কারোর অবস্থা হয়েছিল মুন্না মুন্নির কাছাকাছি? নাকি অপমানে লজ্জায় তারা বাকি জীবনটা এমন ভাবে কাটিয়েছেন যা মৃত্যুর শামিল? একটি হত্যা শুধু একটি ব্যক্তি, মানুষের জীবনাবসান করে না, শেষ করে দেয় আরো অনেককে, অনেক কিছুকে। এ ব্যাপারে আপনাদের কি মত? আপনাদের সেই মত আমাদের জানান, আমরা অপেক্ষায় আছি। বিদায়।